বাংলাদেশ শ্রীলঙ্কার পর ক্ষোভে ফুঁসে উঠেছে নেপালের জেনজিরা। তীব্র সংঘর্ষ, নিহত 20-এর বেশি। টিকতে পারবে কি দেশটির সরকার? আমেরিকাকে হারিয়ে সমুদ্র শক্তিতে এগিয়ে যাচ্ছে চীন। বানানো হচ্ছে ডজন ডজন যুদ্ধজাহাজ। মার্কিন মোড়লগিরির কি পতন তবে শুরু? ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে জোর তৎপরতা কয়েকটি পশ্চিমা দেশের। ক্ষুব্ধ আমেরিকা। ইসরায়েল কি পদক্ষেপ নেবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জেনজির প্রবল বিক্ষোভে উত্তাল নেপালে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 20। আহত সাংবাদিক সহ শতাধিক নাগরিক। কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জারি করা হয়েছে কারফিউ। মাঠে নেমেছে সেনাবাহিনী। রাজনীতির মারপ্যাচে স্বল্প বিরতিতে সরকার বদলের নজির থাকা নেপালের এই নাজুক পরিস্থিতির কারণ কি? শেষমেশ চীনপন্থী কেপি শর্মা ওলির সরকার টিকবে তো, নাকি বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিণতি হবে নেপালেরও? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এ যেন এককালে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বুকে কাঁপন ধরানো আরব বসন্তের নয়া রূপ। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পর ইন্দোনেশিয়া হয়ে তরুণ তুর্কিদের বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতের প্রতিবেশী নেপালে। সরকারের রক্তচক্ষু পরোয়া না করে স্লোগানে প্রকম্পিত রাজধানী কাঠমান্ডু। বিক্ষুব্ধ জেনজিরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিরোধ গড়ছেন। বুলেটের আঘাতে ঝরছে রক্ত, যেন বুকের রক্তে লেখা হচ্ছে মুক্তির সনদ। কেন এত বাজে দিকে মোড় নিল সরকার বিরোধী কর্মসূচি? বাংলাদেশ আর শ্রীলঙ্কার পরিণতি থেকে শিক্ষা নেবে কি নেপাল, নাকি আরও কঠোর পদক্ষেপে নেপালকে খাদের কিনারায় পাঠাবে কেপি শর্মা ওলির সরকার? নেপালের বিক্ষোভেও ছিল রংপুরের আবু সাইদের ছায়া। তার প্রতিবাদের ভাষা অনুসরণকারী যুবক মনে করিয়ে দিলেন, দেশের জন্য জীবন দেয়া আবু সাইদরা মরে না, ফিরে আসে ভিন্ন কোনো রূপে। চীনপন্থী ওলির সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচি ছিল দুর্নীতি আর আর্থিক বৈষম্যের বিরুদ্ধে। ছাইচাপা ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বালানোর কাজটি করে সরকারি এক পদক্ষেপ। সমালোচনার কণ্ঠরোধে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা এলে প্রতিবাদের বিস্ফোরণ হয়। গত 28 আগস্ট সরকারি ঘোষণায় সামাজিক মাধ্যমগুলোকে 7 দিনের মধ্যে নিবন্ধনের আলটিমেটাম দেয়া হয়। এই নির্দেশনায় সাড়া না পড়ায় 4 আগস্ট বন্ধ করা হয় 26টি সামাজিক মাধ্যম। বিক্ষোভ নিয়ন্ত্রণে কিছু কিছু এলাকায় সরকারি হস্তক্ষেপে বন্ধ হয় ইন্টারনেট সেবা। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করতে ইনস্টাগ্রাম ব্যবহার করতাম। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছোট বড় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাদের সবার জন্যই ব্যবসা চালানো অনেক কঠিন হবে। জেনজির প্রতিবাদী কর্মসূচিতে সোমবার আইন শৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করলে রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বানেশ্বর এলাকায়। বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত 10 ঘন্টার কারফিউ শুরু হলেও তা অমান্য করেই রাজপথে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান জারি রাখেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জলকামান আর টিয়ার গ্যাস ছুড়েও বিক্ষুব্ধদের ঠেকাতে না পেরে প্রায় কোণঠাসা হয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে হতাহতের সংখ্যা বিকাল 4টার মধ্যে 100 ছাড়িয়ে যায়। প্রধানমন্ত্রী ওলির বাসভবন লক্ষ্য করেও পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। কমিউনিস্ট পার্টি অব নেপালের কেপি শর্মা ওলি 2024 সালের 15 জুলাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে 17 বছরে 12 বার সরকার বদল হয়েছে নেপালে। দক্ষিণ এশিয়ায় একের পর এক বিক্ষোভ, বিশৃঙ্খলা আর টেনে সরকার নামানোর এই জোয়ার কোথায় গিয়ে থামবে? সতর্ক হবেন কি স্বৈরতন্ত্রে অগাধ বিশ্বাস রেখে জনমতকে থোড়াই মূল্য দেয়া প্রতাপশালী নেতারা? মেহরাব হোসেন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সমুদ্র শক্তির মানচিত্র পাল্টে দিচ্ছে চীন। আমেরিকাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তারা। দেশটির শিপইয়ার্ডগুলোতে তৈরি হচ্ছে ডজন ডজন যুদ্ধজাহাজ। ফলে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী এখন বেইজিং এর হাতে। জাহাজ নির্মাণে যুক্তরাষ্ট্রের তুলনায় 200 গুণ বেশি চীনের সক্ষমতা এখন। বিশ্লেষকদের মতে দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর সবখানেই প্রভাব বিস্তার করছে বেইজিং। মার্কিন অর্থনীতির মন্দার আশঙ্কার মাঝে প্রযুক্তি, সামরিক শক্তি ও কূটনীতির মাধ্যমে চীন গড়ে তুলছে শক্তির নতুন ভারসাম্য। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
আন্তর্জাতিক সমুদ্রে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে চীন। বেইজিংয়ের দুর্দান্ত গতির কাছে হিমশিম খাচ্ছে মার্কিন নৌবাহিনী। দালিয়ান, গুয়াংজু, জিয়াংনান সহ বিশাল বিশাল শিপইয়ার্ডে চীন তৈরি করছে একের পর এক যুদ্ধজাহাজ। গত 2 দশকে বিপুল বিনিয়োগের ফলে বিশ্বের মোট বাণিজ্যিক জাহাজের 60% অর্ডার এখন চীনের দখলে। একটি গবেষণা সংস্থার তথ্য অনুসারে চীনের জাহাজ নির্মাণ সক্ষমতা এখন আমেরিকার তুলনায় 200 গুণ বেশি। এর উপর ভর করেই বেইজিং গড়ে তুলছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জলসীমার রাজনীতিতে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পতন ঘটলে চীনের হাতেই কি যাবে সমুদ্রের নিয়ন্ত্রণ? মাত্র 2 দশক আগেও সমুদ্র শক্তির মানচিত্রে দুর্বল অবস্থানে ছিল চীন, কিন্তু বর্তমানে আমূল বদলে গেছে পরিস্থিতি। 234টি যুদ্ধজাহাজ নিয়ে বেইজিং এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের হাতে আছে মাত্র 219টি জাহাজ। আমেরিকা ও তার মিত্র শক্তিগুলো চীনের এমন দ্রুতগতির উত্থানকে গভীর উদ্বেগের চোখে দেখছে। ওয়াশিংটনের আশঙ্কা, বেইজিং শুধুমাত্র দক্ষিণ চীন সাগরে নয়, ভবিষ্যতে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর জুড়েও বিস্তার করবে সামরিক প্রভাব। এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিনের সংখ্যা এখন কম হলেও নতুন নতুন বেজ নির্মাণ, পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম সাবমেরিন ও আন্ডার ওয়াটার ড্রোন চীনা নৌশক্তিকে বানাচ্ছে শক্ত প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে চীনের সামুদ্রিক শক্তির এই উত্থান শুধুমাত্র সামরিক প্রতিযোগিতা নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। 1840 থেকে 1949 সালের মধ্যে 470 বারের বেশি বিদেশি আক্রমণের শিকার হয় চীন। সেই ক্ষতি ও অপমানের প্রতিশোধ নিতেই সমুদ্র অভিযানে এগিয়ে থাকতে চেয়েছে দেশটির জাহাজ নির্মাণ শিল্প। প্রেসিডেন্ট শি বারবার বলেছেন, চীন আর কখনো অপমানিত হবে না। তার নির্দেশেই বেইজিং নৌবহরে বাড়ছে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা। বাণিজ্যিক শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরির নীতি, মিলিটারি সিভিলিয়ান ফিউশন চীনের নেভাল অ্যাডভান্সমেন্ট বা সামুদ্রিক অগ্রগতিকে করেছে আরও ত্বরান্বিত। শত বছরের মার্কিন সমুদ্র সাম্রাজ্য চোখের সামনে ভেঙে পড়ছে। যদিও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সামগ্রিক টনেজ, অত্যাধুনিক প্রযুক্তি ও বিমানবাহী রণতরীর দিক থেকে এগিয়ে, কিন্তু শীতল যুদ্ধের পর থেকে ধীরে ধীরে ভঙ্গুর হয়ে পড়েছে আমেরিকার শিপ বিল্ডিং খাত। চীন বছরে ডজন ডজন যুদ্ধজাহাজ নামালেও নতুন জাহাজ তৈরিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প জাহাজ নির্মাণ শিল্পকে পুনরায় জাগিয়ে তোলার ঘোষণা দিলেও বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে বিষয়টি মোটেও সহজ হবে না। চীনের ক্রমবর্ধমান সমুদ্র শক্তির কারণে তাইওয়ান নিয়ে দেখা দিচ্ছে বিপজ্জনক প্রশ্ন। বেইজিং বরাবর বলে আসছে তাইওয়ান তাদের নিজস্ব অংশ, কিন্তু যুক্তরাষ্ট্র এই ধারণার ঘোর বিরোধী। ওয়াশিংটনের তরফ থেকে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দেয়া বেইজিংয়ের চোখে পরিষ্কার উস্কানি ছাড়া আর কিছুই না। অস্ট্রেলিয়া, জাপান কিংবা বিভিন্ন দেশের জলসীমায় নানা অজুহাতে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো ইঙ্গিত দিচ্ছে বেইজিং কেবল নিরাপত্তাই চাইছে না, বরং আন্তর্জাতিক সমুদ্রে চীন দেখাচ্ছে নিজের সামরিক ক্ষমতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে জোর তৎপরতা চালাচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেন সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফিলিস্তিনিরা এই উদ্যোগকে স্বাগত জানালেও এতে তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলোর কঠোর সমালোচনা করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা ও ইসরায়েলের নেতারা। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ফিলিস্তিনের স্বীকৃতির উদ্যোগ কি থমকে যাবে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোর তৎপরতা শুরু করেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেই এই স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। তবে ফিলিস্তিনিরা এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক দেশ যুক্তরাষ্ট্র। স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলোর কঠোর সমালোচনার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন দেশ দুটির নেতারা। গত ৭ সেপ্টেম্বর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগকে মারাত্মক ভুল বলে আখ্যা দেন। ডেনমার্ক সফরে গিয়ে গিডিয়ন বলেন, এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ও একপাক্ষিক পদক্ষেপ নেবে ইসরায়েল। যদিও কি পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। The return of our hostages, we still have 48 hostages
মিত্র দেশগুলোর এই সিদ্ধান্তে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। গত 4 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টিকে ভুয়া ও অবাস্তব বলে উল্লেখ করেন। রুবিও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে। এরই মধ্যে ফিলিস্তিনি নেতারা যেন জাতিসংঘ সম্মেলনে উপস্থিত না হতে পারে সেই লক্ষ্যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ফিলিস্তিনের স্বীকৃতির উদ্যোগ কি থমকে যাবে, নাকি তাদের চোখ রাঙানি উপেক্ষা করবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো পশ্চিমা নেতারা? মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত যেটি পৌঁছেছে 147টি রাষ্ট্রে। ফিলিস্তিনের স্বীকৃতিতে আন্তর্জাতিক আইনেও কোনো বাধা নেই। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের উদ্যোগকে পুরোপুরি বন্ধ করতে সক্ষম হবে না। এছাড়া বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী সমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও মাল্টা ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। দেশগুলোতে গণমাধ্যম ও জনমতের চাপের কারণে সরকারগুলো এই উদ্যোগ নিয়েই আগাচ্ছে। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো ব্যবহারের ক্ষমতা থাকলেও সাধারণ অধিবেশনে ভেটোর ক্ষমতা নেই। ফলে কার্যকরভাবে এই উদ্যোগ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন সীমিত। আন্তর্জাতিক স্বীকৃতি একটি দেশের কূটনৈতিক ক্ষমতা বাড়ায়, যা দেশটিকে বিভিন্ন সংস্থায় অংশগ্রহণের পথ খুলে দেয়। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মানে উন্নত মিশন, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক চুক্তিতে অংশগ্রহণ ও বিভিন্ন আইনি ফোরামে বক্তব্যের ক্ষমতা পাওয়া। ফলে এই স্বীকৃতি শুধুই প্রতীকী নয়, এটি ফিলিস্তিনের বৈধতা প্রতিষ্ঠা করবে, যা তাদের আন্তর্জাতিক উপস্থিতি ও কূটনৈতিক ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ব্রিটেনের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হলেন দেশটির বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী শাবানা মাহমুদ। এর মধ্য দিয়ে এই প্রথম দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কোনো মুসলিম নারী। যুক্তরাজ্যের অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোতে নেতৃত্ব দিয়ে আসছিলেন শাবানা মাহমুদ। কে এই শাবানা মাহমুদ? পাকিস্তানের সাথে তার কি সম্পর্ক? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মন্ত্রিসভায় রদবদল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরিবর্তনের অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী শাবানা মাহমুদকে হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করলেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির স্বরাষ্ট্র দপ্তরে দায়িত্ব পেলেন কোনো মুসলিম নারী। পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রী যুক্তরাজ্যের অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোতে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এ ব্যাপারে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়ে বলেছে, 2 শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই। অন্যদিকে নিজের এক্স পোস্টে শাবানা লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালের প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও শাবানা মাহমুদ জন্মসূত্রে একজন ব্রিটিশ নাগরিক। 1980 সালে বার্মিংহামে জন্মগ্রহণকারী শাবানা তার শৈশবের কিছু অংশ যুক্তরাজ্য এবং সৌদি আরব উভয় দেশেই কাটিয়েছেন। অক্সফোর্ডের লিঙ্কন কলেজে আইন বিষয়ে অধ্যয়ন করেন তিনি। রাজনীতিতে প্রবেশের আগে তিনি কিছুদিন ব্যারিস্টার হিসেবেও অনুশীলন করেছেন। এরপর 2024 সালের জুলাই মাসে বার্মিংহাম লেডিউডের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন শাবানা মাহমুদ। বিচার সচিব হিসাবে দায়িত্ব পালনকালে বন্দি প্রশাসনের চাপ কমাতে তিনি আর্লি রিলিজ কর্মসূচি চালু করেন। তিনি বিতর্কিত সেন্টেন্সিং গাইডলাইন্সের বিরোধিতা করেন এবং যুগোপযোগী আইন করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও মানব পাচার ঠেকাতে 5 আইস সম্মেলন এবং ফ্রান্সের সাথে মাইগ্রেন্ট রিটার্নস চুক্তির মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন শাবানা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর ফের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, রাশিয়া ও এর থেকে তেল কিনেছে এমন দেশগুলোর উপর আরও শুল্ক আরোপের কথা ভাবছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভারত হবে এর প্রথম ভুক্তভোগী। এরই মধ্যে দেশটি রাশিয়ার কাছ থেকে তেল কিনে 50% অতিরিক্ত মার্কিন শুল্কের ঘানি টানছে। নতুন করে শুল্ক আরোপ হলে তা ভারতের অর্থনীতিকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাবে শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার ওপর আবারও চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় আরোপ করতে চান মার্কিন নিষেধাজ্ঞা। ইউক্রেনের মাটিতে রাশিয়ার ভয়াবহ হামলার পর রবিবার এমন কড়া হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। অবশ্য ট্রাম্প প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি দেখতে হলে রাশিয়া এবং দেশটি থেকে তেল কিনছে এমন দেশগুলোর ওপর আরও শুল্ক আরোপ করতে হবে, আর এই দায়িত্ব কাঁধে নিতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে। স্কট বেসেন্ট মনে করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে রাশিয়ার অর্থনীতি এবং ইউক্রেনের সামরিক বাহিনী কতদিন টিকবে তার ওপর। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসাতে হলে রাশিয়ার অর্থনীতিতে ধস নামাতে হবে। আর এজন্য রাশিয়া থেকে তেল কেনে এমন দেশকে প্রধান লক্ষ্যবস্তু করে শুল্ক আরোপে বার্তা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, প্রতি সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অন্তত 7,000 সেনা নিহত হচ্ছে। এই যুদ্ধের সমাপ্তি টানতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ওয়াশিংটনে এ বিষয়ে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল কেনায় যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন সম্পর্ক চলছে ভারতের। 50% মার্কিন শুল্কের ঘানি টানছে ভারত। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন আবারও শুল্ক আরোপের ইঙ্গিত ভারতের দিকেই দিচ্ছে। আর এমনটি হলে বড় ধরনের ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। দেশকে রক্ষা করতে শেষ পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে কি মোদী সরকার? শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।